বাংলা সাহিত্যে যেমন অভাব নেই গোয়েন্দা গল্পের, তেমনি গোয়েন্দা চরিত্রেরও প্রাচুর্য বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের পাঠকদের যুগে যুগে মুগ্ধ করে রেখেছে। কিন্তু যে জিনিসটার অভাব বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যে বিরাটভাবে চোখে পড়ে তা হল মহিলা গোয়েন্দা চরিত্র। হাতে গোনা কয়েকটি চরিত্র ছাড়া মহিলা গোয়েন্দার উপস্থিতি বাংলা সাহিত্যে বিরল। আর সেই গুটি কতক মহিলা গোয়েন্দা চরিত্রের অন্যতম হলেন প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিন। বন্ধুচল টিমের নতুন প্রযোজনা বায়োসায়েন্টিস্ট সুমন্ত্র সান্যালের অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন আর তার অ্যাসিস্ট্যান্ট টুপুরের নতুন অভিযান কাহিনী সর্প রহস্য সুন্দরবনে। অভিনয় মিতিনের চরিত্রে সোমা চক্রবর্তী, টুপুরের চরিত্রে রিম্পা দাস, পার্থর চরিত্রে দেবনাথ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে যথাক্রমে অমিত দে, অভিক চট্টোপাধ্যায়, দেবাশিস সরকার, মৈত্রেয়ী চক্রবর্তী, রিভু চক্রবর্তী, উদয় রাও, সৌরভ চক্রবর্তী, জয়ন্ত মুখার্জি, কৌস্তব চৌধুরী। গল্প পাঠে দীপেন্দু হালদার, আবহ ও শব্দ সংযোজন দীপেন্দু হালদার, সামগ্রিক পরিচালনা সোমা চক্রবর্তী। শুনুন সুচিত্রা ভট্টাচার্যের রহস্য রোমাঞ্চ উপন্যাস সর্প রহস্য সুন্দরবনে। আজ প্রথম পর্ব। বুঝলি টুপুর, মানুষ নামের জীবটা একেবারে ঢেঁড়স। সোফায় বসে ঠ্যাং নাচাতে নাচাতে পার্থ আলগা মন্তব্য ছুঁড়ে দিল। আমাদের এই গ্রহে মানুষের চেয়ে অপদার্থ জীব আর দুটি মিলবে না। টুপুর ফোঁস করে উঠল। ইস, বললেই হলো, মানুষই জগতের সেরা প্রাণী। কচু, মানুষ কি পারে? চিতাবাঘ বা হরিণের মতো দৌড়ানোর ক্ষমতা আছে মানুষের? নিদেন পক্ষে ঘোড়ার সঙ্গেও কি পাল্লা দিতে পারে? কুকুরের মতো ঘ্রাণ শক্তি আছে? বাজ পাখির মতো চোখ, বা সাইবেরিয়ান হাঁসদের মতো স্মৃতিশক্তি? কমসে কম ৬-৭ হাজার মাইল পথ কেমন নিখুঁত ভাবে চিনে চিনে ওরা আকাশ পথে পাড়ি জমায় ভাব। ঠিক একই জলায় এসে নাম। মানুষ তো দিকই ঠিক রাখতে পারবে না। বাঘ সিংহ হাতিদের মতো গায়ে জোর নেই, মাছেদের মতো সাঁতার কাটতে পারে না, বিড়াল টিড়ালদের মতো অন্ধকারে দেখতে পায় না। পিঁপড়ে, যে পিঁপড়ে ওইটুকু একটা প্রাণী, ওইটুকু একটা প্রাণী, তারও কিছু স্পেশাল ক্ষমতা আছে। বৃষ্টির গন্ধ টের পায়, ভূমিকম্প আসছে কিনা আগাম বুঝে ফেলে। আর মানুষ সে সব ব্যাপারেই ক্যালাস। এই যে এত বড় একটা সুনামি হয়ে গেল, মানুষ আগে থেকে কিচ্ছুটি টের পেয়েছে? কিচ্ছুটি টের পেয়েছে? সুনামির ব্যাপারটা কিন্তু পুরো ঠিক বললে না পার্থমেশো। আন্দামানের অনেক আদিবাসী কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে আন্দাজ করে পাহাড় টাহাড়ের মাথায় উঠে গিয়েছিল। হ্যাঁ, সে তো সমুদ্র দূরে সরে যাচ্ছে দেখে ভয় পেয়ে। তাদের পূর্বপুরুষরা বলতো, সমুদ্র উল্টো দিকে ছুটলেই তোরা চোঁ চোঁ পালাবি। সেটা মনে রেখেই তারা দৌড় লাগিয়েছে। নিজেদের কোনো ইন্দ্রিয় দিয়ে কি তারা সুনামির পূর্বাভাস পেয়েছিল? পার্থ আয়েশ করে হেলান দিল সোফায়। বুড়ো আঙুল নেড়ে বলল, মানুষের ওই তর্ক করিস না টুপুর, একদম মানুষের ওই তর্ক করিস না। গরুও ইচ্ছে মতো কান নাড়াতে পারে, মানুষের সেটুকু মুরদও নেই। মানুষ একটা যাচ্ছে তাই রকমের ওই দুর্বল ক্রিচার। টুপুর কাঁধ ঝাঁকিয়ে চুপ মেরে গেল। কাহাতক আর লড়বে পার্থমেশোর সঙ্গে। গত সোমবার থেকে টুপুরের স্কুলে গরমের ছুটি পড়েছে। পরশু বিকেলে তল্পিতল্পা গুছিয়ে টুপুর চলে এসেছে মিতিন মাসির বাড়ি। আর এ বাড়িতে পা রাখা ইস্তক অবিরাম গুণপনা শুনছে নানা জীবজন্তুর পার্থমেশোর মুখে। কোত্থেকে একটা ইয়ার ঢাউস অ্যানিম্যাল কিংডমের বই জোগাড় করেছে মেশো। সকাল সন্ধে সেই বইয়ের পাতা উল্টাচ্ছে, সঙ্গে চলছে লম্বা লম্বা লেকচার। কাল রাতে কুমিরের প্রশংসায় পঞ্চমুখ ছিল। কুমির কেমন ঘন্টার পর ঘন্টা হাঁ করে মরার মতো পড়ে থাকে, তারপর এক গাদা পোকামাকড় মুখের ভিতর জমা হলে কেমন ঝুপ করে চোয়ালটা নামিয়ে দেয়। মানুষের নিন্দে অবশ্য আজ সকালেই শুরু হয়েছে, কতক্ষণ চলবে কে জানে। দুহাতে দুখানা জলখাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকেছে মিতিন। থালায় নারকলের চাটনি আর সাম্বার সহযোগে মাসলা ধোসা। গত পুজোয় কেরল বেরিয়ে ফেরার পর থেকে এ বাড়িতে দক্ষিণী আহার চলছে খুব। মিক্সিতে চাল ডাল বেটে প্রায়ই ইডলি বানানো হচ্ছে, সুজি দিয়ে উপমা, বাজার থেকে রেডিমেড ঘোল কিনে এনে ধোসা। একমাত্র ইডলিতেই যা একটু নাক সিটকোয় পার্থ, তবে খেয়েও নেয়।
আর ধোসা উপমা উত্তাপাম হলে তো কথাই নেই, লুচির মতো উড়ে যায় ঝটপট। প্লেট দুটো সেন্টার টেবিলে নামাতে নামাতে মিতিন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোর মেশো এত হাউ হাউ করছিল কেন রে টুপুর? চেঁচাইনি তো। পার্থ প্লেট টেনে নিল। মানুষ যে অন্য প্রাণীর তুলনায় কত ইনফেরিয়র সেটাই টুপুরকে ব্যাখ্যা করছিল। আচ্ছা, কিরকম? আমিও একটু শুনি। হ্যাঁ, এই ধরো, হাত পা চোখ নাক কান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষ তো অ্যানিমেলদের মতো ব্যবহার করতে পারে না। রং। পারে না নয়, করে না, প্রয়োজন হয় না, কারণ তাদের একটি অঙ্গই বাকি সব অঙ্গের ঘাটতি পুষিয়ে দেয়। মিতিন মাথায় আঙুল ঠুকলো। মগজ 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 বলে বস্তুটি যে মানুষের সকলের চেয়ে স্ট্রং, এই কথাটা কি ভুলে গিয়েছো? হ্যাঁ, বোকো না তো। হাতির মাথায় মানুষের চেয়ে ঢের বেশি ঘিলু থাকে। পার্থ সুরুত করে সাম্বারে একটুখানি চুমুক মেরে নিল। একটা বড় সড়ো হাতির মগজের ওজন জানো? 6 কেজি। হ্যাঁ, 6 কেজি। মানুষের সেখানে বড় জোর ওই 1.5 কিংবা 1.25। হাহ, ওভাবে হিসেব হয় না স্যার। দুজনের শরীরের ওজনের অনুপাতটা ধরো। মানুষের ক্ষেত্রে বডি আর ঘিলু 50:1, অর্থাৎ 50 কেজি মানুষের ঘিলু 1 কেজি। আর হাতির বেলায় অনুপাতটা 1001, তিমি মাছের 10,001, শিম্পাঞ্জির 150 আর গরিলার 501। তাহলে তুলনামূলকভাবে কার ঘিলুটা বেশি হলো? আরে ঘিলুই কি সব নাকি? হ্যাঁ, তোমার কথা মানতে গেলে তো বলতে হয় মোটা মানুষের বুদ্ধি বেশি আর রোগা মানুষের বুদ্ধি কম। হ্যাঁ, আহা, তা কেন? প্রপোর্শন তো দুজনেরই মোটামুটি সমান। আসলে কে কিভাবে ব্রেনটা ইউজ করবে তার উপরই নির্ভর করে কে বোকা আর কে চালাক। মিতিন বসে পড়েছে সোফায়। ভারতী আর একখানা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে গিয়েছিল তার হাতে। ধোসা ছিঁড়তে ছিঁড়তে ঘুরে তাকালো টুপুরের দিকে। জানিস তো টুপুর, জীব জগতে একটা প্রাণী আছে বুদ্ধিতে যে প্রায় মানুষের সমান সমান। কে? পার্থ ফুট কাটলো। বাঁদর? আজ্ঞে না, ডলফিন। একটা মানুষের সমান ওজনের কোনো ডলফিনের মস্তিষ্কের গ্রে ম্যাটার মানুষের চেয়ে কম নয়, বরং সামান্য বেশি। স্রেফ জলে থাকার অপরাধে বেচারারা আগুনের ব্যবহার শিখলো না, ফলে মস্তিষ্কটাও মানুষের মতো কাজে লাগলো না। ওরা যদি ডাঙায় বাস করতো তাহলে হয়তো ওরাই আজ রাজত্ব করতো দুনিয়ায়, আর আমরা হতাম ডলফিনের আজ্ঞাবহ দাস, মানে ওদের পোষা জীব আর কি। টুপুর বলতে যাচ্ছিল সে ভারী কিম্ভূত ব্যাপার হতো তো তাহলে। তার আগেই টেলিফোনের ঝনঝন। পার্থ হাত বাড়িয়ে ফোনটা ধরতে গিয়েও থেমে গেল হঠাৎ। তেরছা চোখে বলল, এই টুপুর, দেখ তো কে। শোন, যদি আমায় খোঁজে বলে দিবি মেশো এখনো বাজারে। কেন? মিতিনের চাউনি বক্র হলো। কাউকে মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল বুঝি? আর বলো না, 3টে পাগল লিটল ম্যাগাজিন বের করছে। রবীন্দ্র জয়ন্তী সংখ্যা আমায় ম্যাটার দিল 25শে বৈশাখের পর, অথচ এখন 4 বেলা করে আমার প্রেসে এসে তাড়া লাগাচ্ছে। ওদের তাগাদার ভয়ে আমি কাল দুপুর থেকে প্রেসই মারাই। সম্ভবত ওরাই এখন। ছি 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 ছি, এভাবে পার্টিকে ঝোলাচ্ছ? আরে আমি কি করব? আমাকেও যে ডিটিপির লোকটা ঝুলিয়ে রেখেছে। কম্পোজ করা ম্যাটার পেলে আমার আর ছাপতে কতক্ষণ? হ্যাঁ, প্লেট বানাবো আর মেশিনে চড়া। সব তোমার অজুহাত, তুমি মহা কুঁড়ে। মাসি মেশোর বাদানুবাদের মাঝেই রিসিভার উঠিয়েছে টুপুর। হ্যালো, কে বলছেন? ওপারে গমগমে কণ্ঠস্বর। ম্যাডাম, আই মিন মিতি, আই মিন প্রজ্ঞাপরমিতা মুখোপাধ্যায় আছেন কি? টুপুরের মুখ হাসিতে ভরে গেল। আপনি নিশ্চয়ই অনিশ্চয় আঙ্কেল। তুমি টুপুর? হ্যাঁ, তাই বলি ম্যাডামের গলাটা এত সরু সরু নয়। হ্যাঁ, কেমন আছো? কবে এলে মাসির বাড়ি? গরমের ছুটি পড়ে গেল, এবারও কি ভ্যাকেশনটা মাসির বাড়িতে কাটাচ্ছ নাকি বেড়াতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে? হ্যাঁ, জবাবের প্রতীক্ষায় না থেকে পরের পর প্রশ্ন হেনে চলেছেন অনিশ্চয়। উত্তর দেওয়ার আগেই পিছলে যাচ্ছে কোশ্চেন। টুপুর ঢোক গিলে কোনো মতে বলল, দেখি, ঠিক নেই কিছু। তোমার মাসি কোথায়, কি করছেন? ধোসা খাচ্ছে বলতে গিয়েও সামলে নিল টুপুর। অনিশ্চয় অবশ্য থেমে নেই, পরের প্রশ্ন জুড়েছেন। মাসিকে জিজ্ঞাসা করো তো উনি আজ হোল ডে ফ্রি আছেন কিনা। হাত তিনেক দূরে বসেও অনিশ্চয়ের বাজখাই গলা কানে গিয়েছে মিতিনের। ইশারায় বলল আছি। উত্তর পেয়েই অনিশ্চয়ের ঘোষণা, মাসিকে ইনফর্ম করে দাও আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি, দরকার আছে। ভ্যাবাচাকা খাওয়া মুখে টুপুর নামিয়ে রাখলো ফোনটা।
কি এমন প্রয়োজন পড়ল যে অনিশ্চয় মজুমদারের মতো উচ্চপদস্থ পুলিশ অফিসার স্বয়ং ছুটে আসছেন মিতিন মাসির কাছে? গোয়েন্দা হিসেবে মিতিন মাসির খ্যাতি অবশ্য এখন কম নয়। এই তো গত মাসে ইন্স্যুরেন্স কোম্পানির এক বড়সড় প্রতারণা চক্রকে পাকড়াও করেছে মিতিন মাসি। ভুয়ো ক্লেম দেখিয়ে বীমা সংস্থার লাখ লাখ টাকা আত্মসাৎ করত দলটা। সর্ষের মধ্যে ভূত, অফিসের কিছু কর্মচারীও তাদের সঙ্গে জড়িত ছিল, একজন ডিভিশনাল ম্যানেজারও। খবরের কাগজে ফলাও করে বেরিয়েছিল সংবাদটা, সঙ্গে মিতিন মাসির নামও। পড়াশোনার চাপে সবসময় মিতিন মাসির সাগরেদি করা টুকুরের পক্ষে সম্ভব হয় না, তবে এই ছুটির সময়ে একটা কেস এসে গেলে তো ভালোই হয়, অন্তত ছুটিটায় একটা রোমাঞ্চ তো থাকে। কিন্তু পুলিশের হোমরা চোমরারা কি প্রাইভেট ডিটেকটিভের হেল্প নেবেন? মনে হয় অনিশ্চয় মজুমদার অন্য কোনো কাজে আসছেন। মিতিনের আহার শেষ, চোখ সরু করে দেখছিল টুপুরকে। হঠাৎই জিজ্ঞেস করলো, কি ভাবছিস? টুপুর সংবিতে ফিরল। কিছু না তো। অলস চিন্তায় সময় নষ্ট করিস না, কাজের কাজ কর। যা, চটপট গিয়ে আগে স্নানটা সেরে আয়। এই সাত সকালে স্নান? সবে 9:15 বাজে। আমাদের বেরোতে হবে টুপুর। সে কি, অনিশ্চয়বাবু যে আসবেন? অনিশ্চয় বাবুর সঙ্গেই বেরোবো। বলেই মিতিনের নজর পার্থর দিকে। আশা করি তুমিও নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে। কোথায়? পার্থর চোখ বড় বড়। সেটা অনিশ্চয়বাবু এলেই জানা যাবে। উনি কি কোথাও যাবার কথা বললেন? মগজ খেলালে এটুকু আন্দাজ করে নেওয়াই যায়। যখন জিজ্ঞেস করেছেন সারাদিন ফ্রি আছি কিনা, তখন তো তার একটাই অর্থ, ওর সঙ্গে কোথাও বেরোতে হবে। নিশ্চয়ই একটা ওয়ার্কিং ডেতে উনি এখানে আড্ডা মারতে আসছেন না। তা বটে। এবং জায়গাটাও সম্ভবত খুব কাছে পিঠে নয়, নইলে হোল ডের কথা বলতেন না। মিতিন মিটিমিটি হাসছে, চোখ টিপে টুপুরকে বলল, কি গো ভেন্ড্রিলা দেবী, লিটল ম্যাগাজিনের ছেলেগুলোর হাত থেকে ত্রাণ পাওয়ার এমন একটা সুযোগ তোমার মেশো কি ছেড়ে দেবে বলে মনে হয়? পার্থ গাল ছড়িয়ে হাসলো। বেড়ে বলেছ তো, হ্যাঁ? অন্তত একটা দিন তো রক্ষে পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্য যদি তোমার অনুমানগুলো অভ্রান্ত হয়। বললাম যে ব্রেনটাকে খেলাও, যত মস্তিষ্কের এক্সারসাইজ করবে গ্রে ম্যাটার তত পরিপুষ্ট হবে। তাও ভাগ্যি বলনি যে পরিমাণে বাড়বে। পার্থ টিপ্পনি কাটলো। হ্যাঁ, উপহাস করো না, বাড়তেও পারে। তোমাদের জ্ঞাতার্থে জানাই, আদিম মানুষের তুলনায় এখন আমাদের মগজ কিন্তু যথেষ্ট ওজনদার। প্রাচীন মানুষের ফসিল পাওয়া গিয়েছে আফ্রিকার রোডেশিয়ায়, এখন যে দেশটার নাম জিম্বাবুয়ে। প্রায় 1,00,000 বছর আগেকার মানুষ, তার মগজের ওজন কত ছিল জানো? পার্থ ঠোঁট উল্টালো। হ্যাঁ, জানি ওই তো 100 কেজি। প্রায় ঠিক বলেছ, টু বি এক্সাক্ট 1300 গ্রাম। অর্থাৎ এখনকার মানুষের ব্রেনের চেয়ে না হোক 250-300 গ্রাম কম। এই তফাৎটা কিন্তু ঘটেছে মগজ নিয়ে কসরত করার কারণেই। ভবিষ্যতে এই ওজন যে 2 কিলোতে পৌঁছবে না, একথা হলপ করে বলা যায় কি? বাপস, কি কথা থেকে কি কথা! হ্যাঁ, এখন তোমার মজুমদার সাহেব এলে আমি বাঁচি। ভারতী চা এনেছে। টুপুর উঠে পড়ল। পাশের ঘরে এসে দেখলো কম্পিউটার অন করে ভিডিও গেমস খেলছে বুমবুম। তার শুধু একটাই খেলা, রোড র্যাশ। 7-7টা মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে কি ভয়ঙ্কর গতিতে যে নিজের মোটরসাইকেলটি ছোটায় সে কিবোর্ড টিপে টিপে। সাঁই সুই করে একবার বাঁ দিকে যায় তো একবার ডান দিকে। উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে নিপুণভাবে পাশ কাটায়। সামনে কোনো পথচারী এসে পড়লে ধাক্কা মেরে বেমালুম শুইয়ে দেয় তাকে। আরও যে কত অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে অহরহ। এই হয়তো কোনো ল্যাম্পপোস্টে গুঁতো মারলো, পরক্ষণে গোত্তা খেলো পাশের কোনো বাড়িতে, তাতেও এতটুকু ভ্রুক্ষেপ নেই বুমবুমের। চাবি টিপে কেতরে যাওয়া মোটরসাইকেলকে খাড়া করে ফের দৌড় শুরু। প্রতিদ্বন্দ্বীরা কাছে পিঠে এসে গেলে তাদের আর রক্ষে নেই। বুমবুমের মোটরসাইকেলের চালক ক্যাঁত ক্যাঁত করে লাথি চালাবে। সত্যি কথা বলতে কি, রেস জেতার চেয়ে ওই লাথি চালানোতেই বুমবুমের আগ্রহ বেশি। গোটা পথটা যে কি তারস্বরে গর্জন করে 8খানা মোটর বাইক, টুপুরের তো পাগল পাগল লাগে। টুপুর হালকা ধমক দিল, এই ভলিউমটা কমে না বুমবুম, কালো হয়ে যাবি যে। বুমবুম শুনতেই পেল না। এইমাত্র একটা দুর্ঘটনার জন্য পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে তাকে ধাওয়া করেছে। প্রাণপণে মোটর সাইকেলের গতি বাড়াচ্ছে সে। টুপুর গলা চড়ালো, কিরে, কথা কানে যাচ্ছে না? খেলা থামিয়ে খেয়ে নে, ধোসা তো চামড়া হয়ে গেল। এবারও জবাব নেই। চোখ জ্বলছে বুমবুমের। চোয়ালে চোয়াল কষে আঙুল টিপছে কিবোর্ডে। কাহা তক আর বুমবুমের পিছনে লেগে থাকা যায়? নিতিন মাসির কাছে ঝাড় না খাওয়া অবধি বুমবুমের চৈতন্য ফিরবে না।
দুনিয়ায় একমাত্র মা ছাড়া আর সকলকেই উল্টো ট্যাঁকে গোঁজে বুম বুম। খুদে মাস্তুতো ভাইটিকে জিভ ভেঙচে টুপুর স্নানে ঢুকে গেল। বেরিয়ে সবে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে, ডোরবেলে ডিং ডং। পার্থমেশর গলা শুনতে পেল টুপুর। সুস্বাগতম মজুমদার সাহেব, অধমদের বাড়িতে বহুদিন পর আপনার পায়ের ধুলো পড়লো। আসুন আসুন, ভেতরে আসুন আসুন। সোফার হাতলে দু বাহু ছড়িয়ে বসেছেন অনিশ্চয়। তার বিপুল দেহটি সিঙ্গেল সোফায় আঁটছে না ভালো মতো, কেমন যেন হাঁসফাঁস করছেন। পাখার নিচে বসেও ঘামছেন দরদর। আইপিএস এর উর্দি নয়, অনিশ্চয়ের পরনে আজ ক্রিম রঙা ট্রাউজার আর লম্বা লম্বা স্ট্রাইপ টানা মেরুন বুশ শার্ট। চওড়া কবজিতে বড় সড়ো ডায়ালের কোয়ার্টস ঘড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, নিখুঁত কামানো গাল, সযত্ন লালিত ঢেউ খেলানো পুরুষ্টু গোপটিতে পাক ধরেছে অল্প অল্প। মিতিন ঠান্ডা জল এনে সামনে রেখেছিল। এক চুমুকে গ্লাস শেষ করে পরিতৃপ্ত মুখে অনিশ্চয় বললেন, প্রাণ জুড়লো। মুখোমুখি ছোট সোফায় বসেছে মিতিন। জিজ্ঞেস করলো, কি খাবেন বলুন, চা না কফি? মাঝের লম্বা সোফায় পার্থ আর টুপুর। পার্থ ফোড়ন কাটলো। সঙ্গে নিশ্চয়ই একটু স্ন্যাক্সও চলবে, এক পকোড়া কিংবা পেঁয়াজি। হুরে বাবা, কিছু না কিছু না কিছু না। বাইরে এখনই টেম্পারেচার 38 ডিগ্রি চড়ে গিয়েছে, উইথ 90% হিউমিডিটি। এখন চাই স্রেফ জল, লিটার লিটার জল। নিতিন হেসে বলল, সে যত খুশি খান, একটু শরবত অন্তত বানিয়ে দিই। বাজারের সিনথেটিক স্কোয়াশ দিয়ে রাম কহ। ঘরে বিশুদ্ধ পাতিলেবু আছে? বেশ তো, নিম্বু পানিই দিচ্ছি। গরমে আপনার যা ডিহাইড্রেশন হচ্ছে, নুন চিনি লেবুটাই আপনাকে স্যুট করবে। নো 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 চিনি, আমি চিনি ছেড়ে দিয়েছি। বলেন কি, আইজি সাহেবের কি সুগার ধরা পড়লো নাকি? 52 বছর বয়স হলো, এবার একটু ক্যালোরি কনসাস না হলে চলে? শরীরে এক গাদা ফ্যাট জমানো তো আর কাজের কথা নয়। বটেই তো বটেই তো। পার্থ মাথা দোলালো, মুচকি হেসে বলল, তবে কিছু মনে করবেন না সাহেব, ওই চোর ডাকাতদের মুখে ছাই দিয়ে আপনার শরীর স্বাস্থ্যের আর একটু শ্রীবৃদ্ধি ঘটেছে। ঠাট্টা করছেন? কি সুখেই যে মুটোচ্ছি। অনিশ্চয়ের গলায় খেদ ঝরে পড়ল। রিসেন্টলি প্রমোশনটা হয়ে কি যে বাম্বু খেলাম। আগে শুধু কলকাতার ক্রিমিনাল নিয়ে নাড়াঘাড়া করতাম, এখন পুরো ওয়েস্ট বেঙ্গলটাই ঘাড়ে চেপে গেছে। রাতের ঘুম ফুম আমার উবে গেছে মশাই। কি টেনশন কি টেনশন, সারা রাত বিছানায় শুয়ে শুধু দুঃস্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, টেনশন যত বাড়ছে বুড়িও তত বাড়ছে। মিতিন উঠে অন্দরে গিয়েছিল। ভারতীকে শরবত বানানোর নির্দেশ দিয়ে আবার এসে বসেছে। কেজু গলায় বলল, তা আজ টেনশন কি নিয়ে? হঠাৎ এই অভাজনের বাড়ি চড়াও হয়েছেন যে বড়? একটা ওর ঝামেলায় ফেঁসে গিয়েছি ম্যাডাম। কিরকম? অনিশ্চয় 2-1 সেকেন্ড চুপ, তারপর চোখ পিটপিট করে বললেন, ডক্টর সুমন্ত্র সান্যালের নাম শুনেছেন? বৈজ্ঞানিক সুমন্ত্র সান্যাল, ওই বায়োসায়েন্টিস্ট? মিতিনের ভুরু জড়ো হলো। পরশু নিউজ পেপারে যার নিখোঁজ হওয়ার খবর বেরিয়েছিল। জানতাম জানতাম আপনার নজর এড়াবে না। ওই সুমন্ত সান্যালই আমার জান কয়লা করে দিচ্ছে। তাকে খুঁজে বের করবার দায়িত্বটা সরাসরি আপনার ঘাড়েই চেপেছে নাকি? অনিশ্চয় আবার একটুক্ষণ নীরব, তারপর গলা ঝাড়া দিয়ে বললেন, ব্যাপারটা তাহলে একটু ডিটেলেই বলি। বৈজ্ঞানিক মশাইয়ের উবে যাওয়ার ঘটনাটার একটা উপক্রমণিকা আছে। সেটা অবশ্যই এই কেসের রেলেভেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। সামান্য দম নিলেন অনিশ্চয়। ডক্টর সান্যাল নিঃসন্দেহে একজন প্রখ্যাত বিজ্ঞানী, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তাকে চিনতামও না, কোসমিনকালের নাম শুনিনি। তবে তবে একটু পিকিউলিয়ার ভাবে হপ্তা দুয়েক আগে ভদ্রলোকের সঙ্গে আমার যোগাযোগ ঘটে। সরাসরি নয়, ওভার টেলিফোন। সুমন্ত্র সান্যাল আপনাকে ফোন করেছিলেন কেন? ফর আ ভেরি পেটি রিজন। এত সামান্য কারণে কোনো প্রজ্ঞাবান লোক যে গোয়েন্দা বিভাগের আইজিকে ফোন করতে পারেন বিশ্বাস করা কঠিন। সান্যাল মশাইয়ের একটা পোষা ডোবারম্যান ছিল, কুকুরটার 2 দিন ধরে ট্রেস নেই, তাতেই উতলা হয় ভদ্রলোক। স্ট্রেঞ্জ, ভদ্রলোক মিসিং হওয়ার আগে আগে কুকুরটা হারিয়ে গেল। মিতিন নড়ে চড়ে বসল। আচ্ছা, উনি তো দেখলাম বাসন্তীতে থাকেন, থাকতেন। তা অত দূর থেকে একটা কুকুরের জন্য আপনাকে? পিকিউলিয়ার কি আর সাদে বলছি, খ্যাপামোরও তো একটা লিমিট থাকে। ভাবুন আপনি, কোথায় সুন্দরবনের বাসন্তী আইল্যান্ড,
আর কোথায় আমার আলিপুরের ভবানী ভবন? বৈজ্ঞানিক গোসাই নাকি আগে লোকাল থানায় ডায়েরি করতে গিয়েছিলেন, তারা বোধহয় সেভাবে পাত্তা দেয়নি। ব্যাস, অমনি ডিরেক্টরি ঘেঁটে আমার নম্বর বের করে তাঁর সে কি কাকুতি মিনতি, কুকুরটা আমার প্রাণ, কুকুরটা না থাকলে বড্ড হেল্পলেস ফিল করি, মনে হচ্ছে পেছনে কোনো ফাউল প্লে আছে, কাইন্ডলি আপনারা আমার রজারকে উদ্ধার করে দিন। আপনি কি কোনো স্টেপ নিয়েছিলেন? তো কুকুর খুঁজে বেড়ানো কি আমার কাজ? তবে সেদিন মুখের ওপর কিছু বলিনি। যতই হোক, পোষা জীবজন্তুর উপর মানুষের তো একটা আলাদা দুর্বলতা থাকেই। তারপরে একজন বিজ্ঞানী মানুষ অত করে বলছেন, টেলিফোনেও ওর শটটা সেদিন ভারী বিচলিত বলে মনে হচ্ছে। ভদ্রলোকে নরম করেই বলেছিলাম, দেখছি কি করা যায়। ইনফ্যাক্ট বাসন্তী থানার ওসিকে এনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশনও পাঠিয়েছিলাম। তারপর তো হাজার কাজের ভিড়ে ভুলেও গিয়েছি। হঠাৎ এই নতুন বিপত্তি, ডক্টর সান্যাল স্বয়ং হাফিস দুপুরে খেয়ে দিয়ে কলকাতা যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারপর থেকে আর নো ট্রেস। মিসিং তো হয়েছেন দেখলাম গত শুক্রবার, তাই না? পুলিশ খবর পেয়েছে তো সোমবার, থানায় ডায়েরি হওয়ার পর। সেদিনই আমাদের মিসিং পার্সন কোয়ারের রিপোর্ট এসে যায়, তারাই মিডিয়াকে ঘটনাটা জানিয়েছিল। দুদিন পর পুলিশে ডায়েরি হলো কেন? কে দেবে খবর? ফ্যামিলি তো এখানে নেই, উনি একাই থাকতেন, সঙ্গে শুধু একটা কাজের লোক। সে বোধহয় ভেবেছে সুমন্ত্রবাবু কোথাও আটকে পড়েছেন, তাই দু একদিন ডেকে নিয়ে গেলাস আর কি। আগে জানলে আরো আগে ইনভেস্টিগেশন শুরু হয়ে যেত। আচ্ছা, এমন নয় তো ডক্টর সান্যাল তার ডোবারম্যানটির শোকেই বিভাগী হয়ে গিয়েছেন? পার্থ পুটুস করে একটা মন্তব্য ছুড়ল। এতক্ষণে হয়তো তিনি হিমালয়ের পথে। আহ, ফাজলামি করো না তো। মিতিন থামালো পার্থকে, অনিশ্চয়ের দিকে ফিরে বলল, কিন্তু এর জন্য খোদ আপনি ছোটাছুটি করবেন কেন? আপনার আন্ডারে অফিসারের তো কমতি নেই। দুঃখের কথা কি আর বলবো। অনিশ্চয় ফোঁস করে একটা দেড়মণি শ্বাস ফেললেন। অ্যাকচুয়ালি এই কেস তো হ্যান্ডেল করার কথা ছিল মিসিং পার্সন স্কোয়াডেরই। ওরা রুটিন তদন্ত শুরু করেছিল, কিন্তু কাল রাত্রে হঠাৎ হোম মিনিস্টারের ফোন, এই কলুর বলদ কি দিল্লির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ডক্টর সুমন্ত সান্যালের অন্তর্ধানে নাকি ঘোরতর উদ্বিগ্ন। ডক্টর সান্যালের গবেষণার সঙ্গে তাদের নাকি কিসব যোগাযোগও আছে। তারা জানিয়েছে রাজ্য সরকার ইমিডিয়েটলি ডক্টর সান্যালকে খুঁজে বের করতে না পারলে সিবিআই আসরে নামবে। হাতে ঘা লেগে গিয়েছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন তার হুকুম আমি যেন সশরীরে বাসন্তী ঘুরে এসে তাকে রিপোর্ট দিই, এবং সেটা আজই। সুমন্ত্র সান্যাল তাহলে দেখছি বেশ উঁচু দরের সায়েন্টিস্ট। পার্থ গম্ভীর সুরে বলল, কিন্তু আমরা কখনো এর নাম শুনিনি কেন? আমরা কটা বিজ্ঞানীর খবর রাখি। মিতিন বলল, প্রচার বিমুখ মানুষ হলে তো নাম জানবার সম্ভাবনা আরো কম। তা ঠিক, তা ঠিক। পার্থ মাথা দোলালো। ডক্টর সান্যালের রিসার্চ টপিকটা কি ছিল আইজি সাহেব? ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার। ঠেড়ে বাসন্তীতে বসে ক্যান্সারের ওপর গবেষণা। স্ট্রেঞ্জ। শুনে আমিও প্রথমটা অবাক হয়ে গিয়েছিলাম। ইনফ্যাক্ট কৌতূহল নিরসন করতে চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে ফোনও করি। তিনিও নামী বিজ্ঞানী, ডক্টর রতনলাল চৌধুরী। রতনবাবুও দেখলাম সুমন্ত্র সান্যালকে বিলক্ষণ জানেন। ওর মুখেই শুনলাম ডক্টর সান্যালের গবেষণার নেচার নাকি একটু অন্য ধরনের। সাপের বীজ থেকে নাকি ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা করছেন সুমন্ত্রবাবু। অর্থাৎ তার গবেষণার র মেটেরিয়ালটি হলো সাপ। সম্ভবত সেই কারণে সুন্দরবনের মতো একটা সর্পসংকুল অঞ্চলকে তিনি বেছে নিয়েছেন। সাপের বীজ থেকে ক্যান্সারের ওষুধ? ডিরেক্টর সাহেব তো সেরকমই বললেন, তবে ডিটেলটা উনি জানেন না। এবং এও মনে হলো সুমন্ত্রবাবুর গবেষণার ধারায় ডক্টর চৌধুরীর খুব একটা আস্থা নেই। একটা ব্যঙ্গ করেই বললেন, সর্পবীজ থেকে যদি ক্যান্সারের ড্রাগ বানানো সম্ভব হতো, তাহলে ইন্ডিয়ান সায়েন্টিস্টরাই নাকি 20 বছর আগে বের করে ফেলতেন। সঙ্গে আরো হাবিজাবি কমে। আমেরিকার নামী ল্যাবরেটরিতে নোবেল লরিয়েটদের সঙ্গে কাজ করে এসে নাকি গর্বে মাটিতে পা পড়তো না ডক্টর সান্যালের। এখানকার বিজ্ঞানীদের নাকি আমুলি দিতেন না, কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। রতনবাবুর ধারণা সুমন্ত্রবাবুর প্রজেক্টটা বোধহয় ফেল মেরেছে, তাই উনি মুখ লুকোতে কোথাও গা ঢাকা দিয়েছেন। তলে তলে বন্দোবস্ত করে হয়তো ফের আমেরিকাতেই ভাগলবা। এভাবে বলে দিলেন? পার্থ চোখ কুঁচকলো। আপনার ওই ডিরেক্টর সাহেবটিকে তো মনে হচ্ছে মোটেই সুবিধার লোক নন। অত সহজে দুয়ে দুয়ে চার করো না। মিতিন মাথা নাড়ল।
বিজ্ঞানী মহলে নানা ধরনের আকচাকচি থাকে, চিন্তা ভাবনায় না মিললে একজন অন্যজনকে নস্যাৎ করে দেন। ও, তার মানে প্রফেশনাল জেলাসি, তাই তো? একরকম তাই। আর এই হিংসে তো সব লাইনেই আছে, বিজ্ঞান, খেলাধুলা, নাচ, গান, শিল্প, সাহিত্য। এই যে ধরো আমি 2-4টে কেস সলভ করি, তাতে কি মজুমদার সাহেবের বুকে একটুও কাঁটা ফোটে না বলতে চাও? অনিশ্চয়ের লেবুর শরবত এসে গিয়েছে, তাড়িয়ে তাড়িয়ে চুমুক দিচ্ছিলেন গ্লাসে। আচমকা বিষম খেয়ে গেলেন, খুব খুব কাশছেন। সামলে নিয়ে বললেন, যা বলছিলাম, ডিরেক্টর রতনলাল চৌধুরীর সঙ্গে কথা বলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি। ডক্টর সুমন্ত্র সন্ন্যাল খুব একটা মিশুকের লোক নন এবং নিরিবিলিতে একা একা কাজ করাই তার পছন্দ, অর্থাৎ গবেষণার ব্যাপারে একটু সিক্রেটিভ চাই। আজকাল বেশিরভাগ বিজ্ঞানীই তাই, কেউ নিজের গোপনীয়তা ফাঁস করতে চান না। তা ডক্টর সান্যাল আমেরিকা থেকে ফিরেছেন কবে, আর কেনই বা চলে এলেন? এটা তো জিজ্ঞাসা করা হয়নি, তবে ওসব ইনফরমেশন জোগাড় করা পুলিশের কাছে কোনো ব্যাপারই নয়। শরবত শেষ করে অনিশ্চয় গোঁফ মুছলেন। আগে একবার সরজমিন তো করে আসি। যান, অল দ্য বেস্ট। যদি অসুবিধে না থাকে আপনিও যেতে পারেন সঙ্গে। টুপুরের হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠল। নিতিন মাসির ডিডাকশন কি নিখুঁত! ঠিক ধরে নিয়েছে যেতে হবে কোথাও। সুন্দরবনের বাসন্তী দ্বীপে রহস্য রোমাঞ্চ মোড়া একটা দিন, নিখোঁজ এক বিজ্ঞানীর অনুসন্ধান, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু তার নিতিন মাসির মুখ চোখ হঠাৎ এমন নিষ্প্রিয় কেন? একটু আগে নিজেই তো বলল। অনিশ্চয় আবার জিজ্ঞাসা করলেন, কি যাবেন তো? মিতিনের স্বর নিরুত্তাপ। আমি গিয়ে কি করব? আপনি তদন্তে ব্যস্ত থাকবেন, আমার উপস্থিতিতে আপনার অসুবিধাই হবে। অনিশ্চয় যেন এরকম জবাব আশা করেননি, থতমত খেয়ে গিয়েছেন। গলাটা ঝেড়ে নিয়ে বললেন, আহা, কত ফর্মাল ব্যাপার ভাবছেন কেন? ধরে নিন না বেড়াতেই যাচ্ছেন। বলতে বলতে পার্থ আর টুপুরকে একবার দেখে নিলেন অনিশ্চয়। হাসি হাসি মুখে বললেন, টুপুরি বা মাসির বাড়িতে এসে বসে থাকবে কেন? সেও চলুক, সঙ্গে পার্থবাবুর মতো একজন উইচি লোকের কোম্পানি পেলে আরো ভালো লাগবে। মিতিনের স্বর তবু নীরস। ওরা কি যাবে? দেখুন ওদের জিজ্ঞেস করে। পার্থ তো বলছিল প্রেসে কি সব জরুরি কাজ আছে। আজ একদিন তোলা থাক, আর সকলে মিলে আমার সঙ্গে আমার গাড়িতে করে কি একটা ফাইন ওয়ান ডে ট্রিপ। নিতিন মাসিটা কি পেঁচোয়া রে বাবা! টুপুরের পেট গুলিয়ে হাসি উঠে এলো। নিজে থেকে পার্থ মেশো আর টুপুরকে নিয়ে যাওয়ার প্রস্তাব না দিয়ে কেমন কায়দা করে অনিশ্চয় বাবুকে দিয়ে পেরে ফেললো। এখন এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে টুপুরদের সঙ্গে পেলে অনিশ্চয় মজুমদার ধন্য হয়ে যাবেন। অনিশ্চয় পার্থকে বললেন, আপনাদেরকে কেন নিয়ে যেতে চাইছি জানেন? স্পেশালি ম্যাডামকে। আরে মশাই, আমাদের পুলিশের চোখ একটা বাঁধা ধরা গতে চলে, তাতে সবকিছুই ধরা পড়ে বটে, তবে ছোটখাটো 2-1টা জিনিস নজর এড়িয়েও যায়। আর আমাদের ম্যাডামের অবজারভেশন তো মন্দ নয়, উনি সঙ্গে থাকলে পুলিশের চোখের ঘাটতিটুকু পুষিয়ে যেতেও পারে। বলুন ঠিক কিনা? একদম ঠিক। সরকারি কাজে সাধ্যমতো সাহায্য করাও তো মিতিনের কর্তব্য, নাকি? তাহলে বসে কেন, রেডি হয়ে নিন। 11:15 বাজে, আর বেশি লেট করলে বিকেল বিকেল ফিরতে পারবো না। স্নান সেরে তৈরি হতে মিনিট 15-র বেশি সময় নিল না পার্থ। টুপুরের তো শুধু ড্রেস বদলানোটুকু বাকি ছিল। মিতিনও প্রস্তুত ঝটপট। বুমবুমকেও যাওয়ার প্রস্তাব দেওয়া হলো, তবে সে মোটেই বেরোতে রাজি নয়। দুপুরে তার প্রাণের বন্ধু কুট্টুস আসবে, দুজনে পাল্লা দিয়ে খেলবে রোড র্যাশ। দিনভর বুমবুম কি কি করবে আর কি করবে না তার একটা লম্বা তালিকা বুমবুমকে শুনিয়ে মিতিন যখন অনিশ্চয়ের গাড়িতে উঠল, ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় 11:17। লাল বাতি লাগানো চিরাচরিত সাদা অ্যাম্বাসাডর নয়। অনিশ্চয়ের বাহন আজ নেভি ব্লু টাটা সুমো। নিজে তিনি বসেছেন ড্রাইভারের পাশে, পিছনে টুপুররা 3 মূর্তি। বড় রাস্তায় পড়ার মুখে গাড়ির গতি কমাতে হলো একটু। সামনে একটা ছোট্ট শোভাযাত্রা। এক বৃদ্ধের মৃতদেহ খাটিয়ায় চাপিয়ে খই ছিটোতে ছিটোতে শ্মশানে চলেছে জনা কয়েক মানুষ। পার্থ হৃষ্ট স্বরে বলল, যাক, আজকের জার্নিটা মনে হচ্ছে ভালোই হবে। টুপুর অবাক হয়ে বলল, কেন? জানিস না, ডেড বডি দেখে বেরোলে যাত্রা শুভ হয়। মিতিন মুখ বাঁকালো। থামো তো, যত সব কুসংস্কার।